থাকবে না, ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। আমরা বারবার বলছি, আইয়ুব খানের রাজতন্ত্র আমরা মানি নাই, ইয়াহিয়া খানের রাজতন্ত্র আমরা মানি নাই, শেখ পরিবারের রাজতন্ত্র মানি না, মানছি না এবং মানবো না। যদি আমরা চাকরি না পাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু প্রশাসনেরও চাকরি থাকবে না। সরকারের প্রতি আহ্বান থাকবে, শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিভিন্নভাবে ভূত দেখার যে মানসিক রোগ হয়েছে তা যাতে তারা দ্রুত সারিয়ে নেয়। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। আর এক সময় কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুরও মুখ খুলেছেন এই আন্দোলন নিয়ে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কখন কোন থানা ওসি কি আমার গাড়িতে তুলে নিয়ে চলে আসবো ঠিক ঠিকানা নাই। যদি দেখি যে আমার এই থানা ওসি অপকর্ম করছে, দায় আমাকে নিতে হবে, সেই দায় আমি নেব না। আমি দুষ্ট গরু রাখবো না, শূন্য বল থাকবে আমার। কোটা বৈষম্য নিরসনে এক দফা দাবি সহ সারা দেশে বাংলা ব্লকেতে হামলার প্রতিবাদে আজ দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আমি রাস্তায় চলাচল করতে গিয়ে দেখেছি সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, তাতে মানুষের দুই রকম প্রতিক্রিয়া। বাংলাদেশের রপ্তানি আয় নিয়ে এক লঙ্কাকাণ্ড ঘটে গেল কয়েকদিন আগে। বাংলাদেশের রপ্তানি আয় দীর্ঘদিন থেকে বাড়িয়ে দেখানো হচ্ছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এটা অ্যাডজাস্ট করতে যাচ্ছে। এটাই হলো বেসিক প্রবলেম। কোটা বিরোধী আন্দোলনের জন্য সারা বাংলাদেশ উত্তাল। সেই মুহূর্তে এই কোটা বিরোধী আন্দোলনকে বিতর্কিত করার জন্য, যেই আন্দোলনটি দলমতের ঊর্ধ্বে সকলের, সেই আন্দোলনটাকে এক পেশে দলবাজি বানানোর জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ উঠে পড়ে লেগেছে। দর্শক, আজকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ভিডিও শুরুতেই আপনারা দেখে নিয়েছেন। তো দর্শক, ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কোন দিকটা ইঙ্গিত করছে। সেই সাথে দর্শক, নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরগুলো এক ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। দর্শক, আজকে আর আমি বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা। সেই সাথে প্রিয় দর্শক, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে, দালালি করে, বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন, সব খেলার শেষ আছে। ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে, নমরুনকেও মশা মাইরা ফেলছে, মতিয়রকে ছাগল কোরবানি দিয়ে দিছে। আইয়ুব খানের রাজতন্ত্র আমরা মানি নাই, ইয়াহিয়া খানের রাজতন্ত্র আমরা মানি নাই, শেখ পরিবারের রাজতন্ত্র মানি না, মানছি না এবং মানবো না। পরের জন্য অভাবের দায়ে তখন আমার দেশের অবৈধ দখলদাররা, রাঘব বোয়াল, ঘসিনী বেগম, মীর জাফররা 196 জনকে বিমানে করে 2 দিনের শ্রাদ্ধ করতে যায়। সেই বেইজিং থেকে ভিক্ষার ঝুলি নিয়ে বাংলাদেশে লাথি মেরে ফেলে দিয়ে আসছে। সফর সংক্ষিপ্ত করে ফিরে আসতে হয়েছে। আপনি বারবার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন, বেইজিং এর টাকা দিয়ে রাস্তা বানাবেন, সেতু বানাবেন, রেল করিডোর দেবেন, আর সেইটার বেনিফিশিয়ারি হবে দিল্লি। এই লুটপাটের রাজনীতি বাংলাদেশের মানুষ যেমন বোঝে, দুনিয়ার মানুষরাও বোঝে, বেইজিংও বোঝে। যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে, দালালি করে, বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন, সব খেলার শেষ আছে। ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে, নমরুনকেও মশা মাইরা ফেলছে, মতিয়রকে ছাগল কোরবানি দিয়ে দিছে। আপনাদের কোরবানির দিন আসতেছে, শুধু অপেক্ষা করেন। প্রিয় দেশবাসী, আমরা বারবার বলেছি, স্বাধীনতার ঘোষণাপত্রে এই রাষ্ট্র বানানোর অঙ্গীকার পরিষ্কার করে বলে দেওয়া ছিল। সেখানে বলা ছিল যে আমরা একটা গণপ্রজাতন্ত্র বানাবো। এর মানে হচ্ছে বাংলাদেশের তখনকার 7.5 কোটি গরিব মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষরা মিলে একটা নিজেদের বাংলাদেশ বানাবে, যেই বাংলাদেশটাতে কোনো বৈষম্য থাকবে না, রাজা প্রজার বিভেদ থাকবে না, ব্রাহ্মণান্য শূদ্রের বিভেদ থাকবে না, জমিদারি প্রথা থাকবে না, রবার্ট ক্লাইভরা এসে আমাদের টাকা পয়সা সোনা দানা লুট করে নিয়ে যাবে না।
কিন্তু আমরা 53 বছর পরে এসে দেখতে পাচ্ছি এই বাংলাদেশটা আজকে আওয়ামী দখলদারদের হাতে, রবার্ট ক্লাইভ আর মির্জাফরদের হাতে লুট হয়ে গেছে। আমার সম্পদ আজকে আওয়ামী ব্যবসায়ী যারা আছে, এসালাম জগৎ শেখ, উমি চাহাদার, সামিট গ্রুপের রায়দুল্লভদের মতো, দরবেশ বাবাদের মতো শুধু দেশ থেকে লুট হয়ে যাচ্ছে না, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লুট হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে আজকে টাকা নাই, কাগজ ছাপিয়ে দিচ্ছে, 5 লক্ষ টাকার ক্যাশ পর্যন্ত চেক দিয়ে উঠানো যাচ্ছে না। সেই বাংলাদেশকে আজকে লুটেরার রাজ্যে পরিণত করেছে। যেই স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল এই বাংলাদেশ চলবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ইনসাফের উপর ভিত্তি করে, সেই বাংলাদেশ আজকে চলছে মাফিয়াতন্ত্র, জুলুম আর বেইনসাফের উপর ভিত্তি করে। যেই বাংলাদেশ হয়েছিল 70-এর নির্বাচনের ম্যান্ডেটকে সামনে রেখে, ভোট দেওয়ার অধিকারকে সামনে রেখে, নেতা নির্বাচন করবার অধিকারকে সামনে রেখে, 53 বছর পরে এসে এই আওয়ামী বাটপাটদের হাতে বাংলাদেশের রাজত্ব আজকে একটা প্রজাতন্ত্রের বদলে রাজতন্ত্রে পরিণত হয়েছে শেখ পরিবারের। আমরা বারবার বলছি, আইয়ুব খানের রাজতন্ত্র আমরা মানি নাই, ইয়াহিয়া খানের রাজতন্ত্র আমরা মানি নাই, শেখ পরিবারের রাজতন্ত্র মানি না, মানছি না এবং মানব না। বাংলাদেশের লড়াইটা ছিল গণতন্ত্র কায়েমের লড়াই, অধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার লড়াই, যেখানে রিক্সা চালক, সিএনজি ড্রাইভার থেকে শুরু করে কুলি, কুমার, মেঠে, মজুর, কৃষকরা একই অধিকার নিয়ে এই দেশে বড় হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে, ব্রিটিশ বেনিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে, আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি, বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে, যেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার, হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। বাংলাদেশের রপ্তানি আইনি এক লঙ্কাকাণ্ড ঘটে গেল কয়েকদিন আগে। দেশে নানান রকম ইস্যু এখন চলছে, সেই ইস্যুগুলো নিয়ে কথা বলতে গিয়ে এই ইস্যুটা নিয়ে কথা বলা একটু দেরি হয়ে গেল, কিন্তু অতি গুরুত্বপূর্ণ ইস্যুটি নিয়ে কথা বলা দরকার আছে। আমরা যারা খোঁজখবর রাখি, বিশেষ করে অর্থনীতির খোঁজখবর রাখি, তারা জানি বাংলাদেশের রপ্তানি আয় দীর্ঘদিন থেকে বাড়িয়ে দেখানো হচ্ছিল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এটা অ্যাডজাস্ট করতে যাচ্ছে, এটাই হলো বেসিক খবর। এটা সুদূর প্রসারী বিশাল বড় ইম্প্যাক্ট আছে আমাদের অর্থনীতির ওপরে। কী ইম্প্যাক্ট সেটা নিয়ে কথা বলতে চাই, এবং কেন সরকার এই কাজটা করেছে। মানে যা করা হয়েছে এটাকে আমরা কথ্য ভাষায় বলতে গেলে বাটপারি বলা উচিত। একটা একাডেমিক ধরনের আলোচনায় আসলে বাটপারি শব্দটা হয়তো যায় না, বাট আমি চাই শব্দটা ব্যবহার করতে, কারণ প্রত্যেকটা শব্দের এক ধরনের ইম্প্যাক্ট আছে। এটা বাটপারি, এটা পরিকল্পিত বাটপারি। কেউ এখন বলবে আমরা বুঝি নাই, ভুল ছিল, কখনোই সেটা মনে করি না, এটা না বোঝার কোনো কারণ ছিল না। বেসিকটুকু একটু আগে বলি। দীর্ঘদিন থেকে বাংলাদেশে একটা ঘটনা দেখা যাচ্ছিল। বাংলাদেশের রপ্তানির তথ্য, দুটো সংস্থার যে তথ্য আছে সেটা হলো, একটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এদের দুজনের তথ্যের মধ্যে গরমিল দেখা যাচ্ছিল। মানে প্রেসাইজলি বলতে গেলে রপ্তানি উন্নয়ন ব্যুরো যে স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিচ্ছিল রপ্তানির, বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিচ্ছিল তার মধ্যে একটা বড় ফারাক দেখা যাচ্ছিল। এবং এই ফারাক নিয়ে যখনই নিউজ হয়েছে, আগেও নিউজ হয়েছে, তখনই আমাদের রপ্তানিকারকরা, বিশেষ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির যে ডেটা আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করছেন। কারণ বড় বড় ব্যবসায়ীরা জানেন, এবং তারা শুধু নিজের না, তারা আশপাশের ব্যবসায়ী বলতে আমি স্পেসিফিকলি গার্মেন্ট ব্যবসায়ীদের কথাই বলি, আমরা আসলে ওটা ছাড়া তেমন কিছু এক্সপোর্টও করি না। তো তারা নিজের এক্সপোর্ট কমছে দেখছেন, তারা অন্যদের এক্সপোর্ট কমছে দেখছেন, এটাতে সংস্থা আছে, তারা বসে আড্ডা দিলেও শুনতে পান আসলে কি হচ্ছে না হচ্ছে। দশকের পর দশক তারা এই ব্যবসা করেন, খুব ভালো মতো জানেন। ফলে তারা সবসময় এটা প্রটেস্ট করেছেন, এটা আমার চোখে পড়েছে যে না, এটা হতে পারে না। কিন্তু এটা চলছিল, দীর্ঘদিন থেকে দেখানো হচ্ছিল। সম্প্রতি শেষ পর্যন্ত যেটা হলো, যে অর্থ বছরটা চলে গেল, 23-24 অর্থ বছরের 10 মাসের একটা হিসেবে, তার মানে হচ্ছে মে জুন বাদ দিয়ে আগে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের রপ্তানি আয়কে সংশোধন করে বলেছে, এটা 47 সামথিং দেখানো হচ্ছিল, এটা এখন 33 সামথিং, মানে প্রায় $14 বিলিয়ন কম। $14 বিলিয়ন কমিয়ে দেওয়া হয়েছে 10 মাসে। এই 10 মাসে যা রপ্তানি আয় এসছে দেশে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এই মানে এক বছরে যা আসে এটা শুধু ওই বছরে যে রপ্তানি হয়েছে তা না, আগের বছরের 2-3 মাস 4 মাস আগে যে রপ্তানি হয়েছে সেটারও কিছু টাকা হয়তো এই অর্থ বছরে এসে পৌঁছেছে, কিন্তু অঙ্কটা হচ্ছে $14 বিলিয়ন। তার মানে আমরা এই বছরটা যদি পুরোটা ধরে আরও 2 মাস যোগ করে এই অঙ্কটা $16-17 বিলিয়ন হয়ে যেতে পারে, কম রপ্তানি হয়েছে। এটা হলো প্রথম তথ্য। পরের তথ্য হচ্ছে, এরকমভাবে খুঁজতে খুঁজতে দেখা গেল গত 10 বছরে কমপক্ষে $65 বিলিয়ন বেশি রপ্তানি দেখানো হয়েছিল
আই রিপিট, $65 বিলিয়ন 10 বছরে বেশি রপ্তানি দেখানো হয়েছিল। রপ্তানি আসলে যা দেখানো হয়েছিল তার চাইতে $65 বিলিয়ন কম হয়েছে। কি কারণে এটা হয়েছে, কি ইম্প্যাক্ট এতে হয়, কি হতে যাচ্ছে, এবং বাংলাদেশের অর্থনীতির সম্পর্কে গ্লোবাল পারসেপশন একেবারে ভেঙে পড়বার হুমকি তৈরি হয়েছে। এই যে ডেটাটা আমরা পেলাম, এটাও আমরা কতটুকু রিলাই করবো সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারি, কিন্তু আমরা প্রাথমিকভাবে সরকারের এই সংস্থা কাজটা করছে, তাই তো? ইম্প্যাক্ট কি, কিন্তু কেন সরকার এটা করতে গিয়েছিল পরে আসি যে প্রাথমিকভাবে ইম্প্যাক্ট কী করতে পারে সেগুলো নিয়ে কথা বলি। সরকার অবশ্যই পরিকল্পিতভাবে এটা করেছে বলে আমি মনে করি, সেটা পরের অংশে আসছি। আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, আমরা যে জিডিপির ক্যালকুলেশন করি তার মধ্যে আমদানি রপ্তানি খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমি খুব সহজে একটু বুঝিয়ে দিই আপনাদের যারা জানেন না। জিডিপির হিসাব আমরা করি হচ্ছে একটা দেশের ডোমেস্টিক কনজাম্পশন, আমরা যে অভ্যন্তরীণ ভোগ করি, কেনাকাটা করি, খরচ করি, সেটা, প্রাইভেট ইনভেস্টমেন্ট, ব্যক্তিগত খাতের যে বিনিয়োগ, সাথে সরকার এবং সরকারের ইনভেস্টমেন্ট এবং তার খরচ, এগুলো। আরেকটা হচ্ছে নেট অফ আমদানি রপ্তানি। উদাহরণ দিই, আপনি বাকি তিনটাকে হিসেব করে যদি আপনার 100 টাকা হয়, আমদানি রপ্তানির মধ্যে যদি এরকম হয় যে আপনার ডেফিসিট আছে, তার মানে আপনার আমদানি বেশি রপ্তানি কম, যোগ বিয়োগ করে দেখা গেলো 5 টাকা ডেফিসিট আছে, তাহলে আপনার জিডিপি যদি প্রাথমিকভাবে 100 টাকা থাকে তার থেকে 5 টাকা বাদ দিয়ে 95 টাকা হবে। আবার উল্টো, আপনার রপ্তানি যদি বেশি হয়ে থাকে, আপনার আমদানি যদি কম হয়, ওখানে যদি 5 টাকা বেশি হয়, এই নিটটাও যোগ অথবা বিয়োগ হবে অন্যগুলোর সাথে। তাহলে আমরা বুঝি সারপ্লাস যদি হয়, ট্রেড সারপ্লাস যদি হয়, মানে আপনার রপ্তানি যদি আমদানি চাইতে বেশি হয়, তাহলে সারপ্লাস যে অ্যামাউন্টটা সেটা এসে যোগ হবে জিডিপিতে। আবার উল্টো দিকে আপনার যদি ডেফিসিট হয়, ট্রেড ডেফিসিট থাকে, আপনার আমদানির পরিমাণ যদি রপ্তানি চাইতে কম বেশি হয়, তাহলে আপনি এটা নেগেটিভ হবে, যত নেগেটিভ হবে সেটা মাইনাস হবে। আমরা জানি বাংলাদেশ বহু 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 বছর আবহমান কাল থেকে ট্রেড ডেফিসিটের একটা দেশ, অর্থনীতি। আমরা যত আমদানি করি রপ্তানি করি তার চাইতে অনেক কম। আমরা দিনের শেষে এগুলো নানাভাবে রিকভার করার চেষ্টা করেছি। এই যে গ্যাপ আছে, আমাদের রেমিটেন্স আছে, এবং আমাদের ফরেন কারেন্সি আর্নিংয়ের আদার ওয়েজ, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আছে, ফরেন গ্র্যান্টস আছে, লোনস আছে, এগুলো দিয়ে চেষ্টা করেছি আমরা এগুলোকে কোনোভাবে গ্যাপটা কমিয়ে আনার। এবং কখনো বেশি হয়েছে বলেই আমরা দেখবো যে আমাদের রিজার্ভ আস্তে আস্তে বেড়েছে, তৈরি হয়েছে। আমরা সকলের সহযোগিতা চাই, আমরা জনদুর্ভোগ চাই না, নিজেদের দুর্ভোগ চাই না। আপনারা সকলে মিলে সরকারকে প্রশ্ন করুন, কেন এতদিন শিক্ষার্থীরা মাঠে আছে, কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না? যদি আমরা চাকরি না পাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু প্রশাসনেরও চাকরি থাকবে না। আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রিয় বন্ধুগণ, প্রথমে সারা দেশে আজকে আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিতে যেখানে যেখানে হামলা ও বাধা দেওয়া হয়েছে, আমি তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এবং যারা বাধা বিপত্তি পেরিয়েও বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে তুলেছেন, আজকের কর্মসূচিকে সফল করে দিয়েছেন, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সামনের দিনগুলোতেও আমাদের এভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের মাঠে থাকতে হবে। দুই একটি কথা বলতে চাই। আমাদেরকে বারবার বলা হচ্ছে যে হাইকোর্টের বিষয়, আদালতের বিষয়, আমরা কেন এখনো রাজপথে আছি? আমাদের সমন্বয়ক সার্জিস আলম স্পষ্ট করেছেন যে আমাদের রাজপথে থাকার কারণ। আমরা প্রথম থেকেই বলে আসছি যে কোটা একটা সরকারের নীতির বিষয়। কোন জনগোষ্ঠী কত পার্সেন্ট কোটা থাকবে এটা সরকার সিদ্ধান্ত নিবে। যদি সেখানে সংবিধান পরিপন্থী কিছু হয়, তখন আদালত সেখানে হস্তক্ষেপ করতে পারে। 18 পরিপন্থী যেহেতু সংবিধান পরিপন্থী ছিল, হাইকোর্ট সেখানে সুযোগ পেয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করার, এবং এই সুযোগ কিন্তু 2018 সালে সরকার নিজেই করে দিয়েছিল। আমরা চাই এইবার কোনো ভুল করতে চাই না, কোনো ফাঁদে পা দিতে চাই না। আমরা চাই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। আমরা 18 সালে আন্দোলন করেছি, 24 সালেও আন্দোলন করছি। আমরা স্পষ্টভাবেই বলছি, হাইকোর্টের সাথে আমাদের আন্দোলনের কোনো ধরনের সম্পর্ক নেই। আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে, কিন্তু আমাদের এক দফা দাবি, সেটি সরকার ও আইন বিভাগের কাছে। আমরা বলেছি জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি 5% কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা মেধাভিত্তিকভাবে নিয়োগ দিতে হবে এবং আইন পাস করতে হবে। এবং 18 পরিবর্তন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য। আমরা এখন সকল গ্রেডের কথা বলছি, যেখানে আদালত কোনো ধরনের কথা বলতে পারে না, এটি সরকারের এখতিয়ার কেবলমাত্র। কিন্তু আমরা দেখছি এই আন্দোলনের প্রথম থেকেই সরকার এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আদালতকে সামনে রেখে টাল বাহানা করছে, আমাদের আন্দোলনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে। আজকে মহামান্য আদালতও তার অবস্থান স্পষ্ট করেছে। আদালতকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা মনে করি যে সরকার আসলে নিজেই আদালতের অবমাননা করার চেষ্টা করছে। যেই কাজ সরকারের, সেই কাজ সে আদালতের দিকে ঠেলে দিচ্ছে। তো আমরা বলবো, এখনো সময় আছে, কোনো ধরনের টাল বাহানা করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জরুরি অধিবেশন থেকে সংসদে কোটার আইন পাস করতে হবে।
আরেকটি বিষয় বন্ধুগণ, আমাদের আন্দোলন নিয়ে রাজনৈতিক সংশ্লিষ্ট নিয়ে বারবার বিভিন্ন মহল কথা বলার চেষ্টা করছে যে আমাদের নাকি রাজনৈতিক উদ্দেশ্য, সেই জন্য আমরা রাজপথে আছি। আমরা খুব স্পষ্টভাবেই বলতে চাই যে আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষের রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই। কোটার সমস্যা নিরসন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের দাবি, তাদের মনের প্রাণের দাবি। এই আন্দোলনে বিভিন্ন দল মতের শিক্ষার্থীরা রয়েছে। আমরা এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে এই আন্দোলনকে সফল করুন। এবং সরকারের প্রতি আহ্বান থাকবে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখার যে মানসিক রোগ হয়েছে তা যাতে তারা দ্রুতই সারিয়ে নেয়। এই আন্দোলন বন্ধ করা যাবে না। এবং আরেকটি বিষয় যে বারবার বিভিন্ন মিডিয়া এবং নানা প্রোপাগান্ডা সেল ব্যবহার করে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে, জনদুর্ভোগের কথা বলা হচ্ছে। আজকে আমরা এই যে এত টাকা দিন আন্দোলন করছি, সরকার কোনো কর্ণপাত করে নাই। এই আন্দোলন সুরাহা করার দায়িত্ব কার ছিল? সরকার এবং আন্দোলনের রায়ে, সরকার এবং আদালতের রায়ে এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা নিজ উদ্যোগে কিন্তু আন্দোলনে নামি নাই। সরকার যখন ব্যবস্থা নেয় নাই, টনক করে নাই, আমাদের রাজপথে থাকতে হয়েছে। ফলত এই জনদুর্ভোগের দায় কিন্তু কর্তৃপক্ষকে নিতে হবে। এবং আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে, আমাদেরকে তারা সহযোগিতা করছে, আমরা তাদেরই সন্তান। আমরা চাকরি না পেলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে। তাই বলবো, সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো যে আমরা নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সকলের সহযোগিতা চাই, আমরা জনদুর্ভোগ চাই না, নিজেদের দুর্ভোগ চাই না। আপনারা সকলে মিলে সরকারকে প্রশ্ন করুন, কেন এতদিন শিক্ষার্থীরা মাঠে আছে, কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না। এই প্রশ্ন দেওয়ার দায় আমাদের না, এই প্রশ্ন দায় দিবে সরকার। এবং আজকে যেটা হলো যে আমাদের বাধা দেওয়া হলো, ভয় দেখানো হলো, এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষ এখানে নাই, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদেরকে। তো বন্ধুগণ, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও আহ্বান জানাবো, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আগেও বলেছি, আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। যদি আমরা চাকরি না পাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু প্রশাসনেরও চাকরি থাকবে না। বন্ধুগণ, এই পর্যায়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। আগামীকাল আজকে যে আমাদের যে এক দফা কর্মসূচিতে আমাদের আন্দোলন, আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে। তার এখন আমরা রাজপথে থাকবো। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। আর এই নিউজটি সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো নিউজটি ছিল এটুকুই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।